সপ্তাহান্তের দিকে বা কোনো একটা ছুটি পেয়ে বাড়ির সকলকে নিয়ে আমাদের এই রাজ্যের বুকে, বাংলার বুকে ছোট্ট একদিনের একটা ট্রিপ, এবং তার সাথে রহস্য রোমাঞ্চে মোড়া অনেক অজানা ইতিহাস। যদি এমন কিছু পাওয়া যায় তাহলে আপনাদের কেমন লাগবে? এক্স্যাক্টলি, দারুণ লাগবে। আমারও দারুণ লাগে। তাই আমি বাপি নিয়ে এসেছি আমার আজকের একটি নতুন ভিডিও, এবং সেই ভিডিওতে আমি আলোচনা করব একটি এমন একটা ঐতিহাসিক স্থানের কথা যেখানে লুকিয়ে আছে অনেক অনেক অজানা ইতিহাস। সেটা জানলে আপনার দারুণ লাগবে। তবে সেই ইতিহাস জানার আগে আমাদেরকে জানতে হবে যে কোন জায়গায় আমরা আজকে যেতে চলেছি। তো চলুন আমি ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি বাপি আছি আপনাদের সাথে আমার এই নতুন চ্যানেল ব্লগ অ্যান্ড টেক উইথ বাপি, যেখানে নিয়ে এসেছি সপ্তাহান্তের শেষে একটা ছোট্ট জায়গায় আপনাকে যাওয়ার একটা সুযোগ। সেই জায়গাটা কোন জায়গা? হ্যাঁ, সেই জায়গাটা হচ্ছে মল্লভূমি। মল্ল রাজাদের এক বিরাট কর্মস্থল এবং তাদের সাথে জড়িত অনেক ইতিহাস। সে হচ্ছে বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুর বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত। এই বিষ্ণুপুরের সাথে জড়িয়ে রয়েছে 500-600 বছরের পুরনো অনেক অনেক ইতিহাস। প্রত্যেক মাটির কোণায় লুকিয়ে রয়েছে, প্রত্যেকটা স্থাপত্যের কোণায় কোণায় লুকিয়ে রয়েছে ইতিহাস। সেই ইতিহাস জানতে গেলে জানতে পারলে যদিও আপনার গোটা শরীর শিহরিত হয়ে উঠবে। তো প্রথমে আসি যে বিষ্ণুপুর যারা যেতে চাইছেন তারা কিভাবে ট্যুরটা করবেন। বিষ্ণুপুর যাওয়ার জন্য অনেক ট্রেন আছে। সেই ট্রেনের সমস্ত ডিটেলস আমি আমার এই কমেন্ট সেকশন লিঙ্ক বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই কমেন্ট করেও জানতে পারেন আমার কাছ থেকে যদি আপনাদের কিছু জানার থাকে। প্রথমত বলি, হাওড়া থেকে, শিয়ালদা থেকে বা সাঁতরাগাছি থেকে আপনাকে যদি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন রকম ট্রেনের সহায়তা নিতে হবে। যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তাদেরকে হাওড়া আসতে হবে বা সাঁতরাগাছি আসতে হবে। সেখান থেকে আপনারা পেয়ে যাবেন বাঁকুড়াগামী এবং পুরুলিয়াগামী বহু ট্রেন, যে ট্রেনের মাধ্যমে খুব সহজে, খুব কম খরচায় আপনারা কিন্তু চলে আসতে পারেন বিষ্ণুপুর। মাত্র একদিনের ট্যুর, যেহেতু এটা শর্ট ট্যুর, বেশি আপনাদের সময় লাগবে না। 2-3 ঘন্টার একটা ট্যুর এটা আপনি করে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যতটা পারেন সকাল সকাল ট্রেনটা ধরে নেবেন। সকালের ট্রেনটা ধরার পর আপনি কিন্তু চলে আসবেন আমাদের বিষ্ণুপুরে। সেখান থেকে একটা টোটো বুক করে আপনি কিন্তু সাইট সিনগুলো করে নিয়ে ওই দিনেই আপনি কিন্তু আবার ট্রেন ধরে চলে যেতে পারেন। পার্সোনালি আপনি যদি আমার সাজেশন নিতে চান, আমি আপনাকে বলবো আপনি চলে আসুন রূপসী বাংলা করে, যেটা সাঁতরাগাছি থেকে 6:30 নাগাদ ছাড়ে এবং সেটা বিষ্ণুপুর পৌঁছায় 9:30 নাগাদ। ট্রেন লেট হতে পারে। তারপরে আপনারা একটু ব্রেকফাস্ট করে নিন, করার পর আপনারা ঘুরেও সাইট সিন করুন। সাইট সিনের জন্য বিভিন্ন টোটোওয়ালা, অটোওয়ালা অনেক পেয়ে যাবেন, এবং তাদের সঙ্গে কথা বলে নিয়ে আপনি কিছু মোটামুটি 14-15টা স্পট আছে, সেই 14-15টা স্পট আপনি ঘুরে ফেলুন, এবং সেই দিনই বিকেলে আবার রূপসী বাংলা ট্রেন ধরে 5:30-এর ট্রেন ধরে আবার আপনি বাড়ি ফিরে যান এবং নিজের জায়গায় ফিরে যান। তো যেটা বলার কথা ছিল সেটা হচ্ছে, এই যে বিষ্ণুপুর, এখানে আপনি কি কি স্থান দেখবেন তারই একটা ডেসক্রিপশন আমি আপনাদের দিচ্ছি, দেখতে থাকুন। মল্লরাজভূমি বিষ্ণুপুরের উৎপত্তির ইতিহাসে হাজার হাজার বছরের বেশি। হাজার বছরে প্রায় অর্ধ শতকের ওপর রাজাগণ বিষ্ণুপুরের রাজ সিংহাসনে বসেছেন, রাজত্ব করেছেন, প্রজা পালন করেছেন, দেশ শাসন করেছেন। কখনো মন্দির সৌধ নির্মাণ করে বিষ্ণুপুরের যে স্থাপত্য, সেই শিল্পের নিদর্শন সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন। আবার কখনো সাহিত্য, সঙ্গীত, প্রতিভার প্রতিষ্ঠা করে বিষ্ণুপুরকে তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ এক স্থান হিসাবে তুলে ধরেছেন। তো সেই বিষ্ণুপুর, যেখানে আমরা জানি বিষ্ণুপুরের মাকড়া পাহাড় বা টেরাকোটার মন্দির সৌধ, তার গায়ে আটকে থাকা স্মৃতি ফলকগুলি আজও তার নিদর্শন বয়ে চলছে। দীর্ঘ কয়েকশো বছর ধরে বিষ্ণুপুর বা মল্লরাজ্য যে বেশ জাঁকজমকপূর্ণ চলেছিল, তার কিন্তু ইতিহাস আমরা আজও পাই।
প্রথম যে ডেস্টিনেশনে আপনারা যাবেন সেই ডেস্টিনেশন হলো রাসমঞ্চ। বিষ্ণুপুরের মহারাজা বীরহাম্বী রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরাজি 1600 খ্রিস্টাব্দে স্থাপন হয়েছিল। পিরামিড কীর্তি সৌধটি বাংলার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। এই মন্দির সৌধটিতে নির্দিষ্ট কোনো দেবতাকে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে আমাদের জানা নেই। তবে এখানে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের রাধাকৃষ্ণের মূর্তি অবশ্যই একটা সময় আনয়ন করা হয়েছিল এবং বিশাল রাসোৎসব পালন করা হতো, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। বর্তমানকালে এই বিশালাকার সৌধটি মাথা উঁচু করে বিষ্ণুপুর মল্ল রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা দূরাগত পর্যটকদের কাছে ঘোষণা করে। পথ নির্দেশ: আপনারা যদি বিষ্ণুপুরের শহরের মধ্যভাগে মহকুমা শাসকের করণ ও রবীন্দ্র স্ট্যাচুর পাশ দিয়ে পূর্ব দিকে যে রাস্তা রামানন্দ কলেজের দিকে চলে গেছে, সেই রাস্তায় 1 কিমি দূরত্বে গিয়ে বাম দিকে বিরাট পিরামিড আকৃতির সৌধটি আপনি দেখতে পাবেন। অন্যথায় লালবাগ টুরিস্ট লজের পাশ দিয়ে গিয়ে যে রাস্তা রবীন্দ্র স্ট্যাচুর দিকে আসছে, তার ডান দিকে খোলা আকাশের নিচে এই সৌধ দেখা যায়। প্রথমত বলে রাখি, এই সৌধে পৌঁছানোর সাথে সাথেই আপনাকে কিন্তু 25 টাকার একটি টিকিট কাটতে হবে, যেই টিকিটটি আপনার সাহায্যে আপনি 3টি আরো দ্রষ্টব্য স্থান দেখে নিতে পারেন। দ্বিতীয় যে জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হবে সেটি হচ্ছে জোড় মন্দির। এই জোড় মন্দির 3টি পাকড়া পাথরের মন্দিরকে নিয়েই তৈরি এই জোড় মন্দির। এই মন্দিরে মল্লরাজ গোপাল সিংহের দ্বারা 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 3টি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটি আয়তন বড় এবং ভেতরের মাকড়া পাথরের বিশদ অলঙ্করণ, রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার মদনমোহন মন্দির বা চিত্র এর ইতিহাসটি জেনে নিন। এই মন্দিরের চত্বরে শুরু হয়েছে পোড়ামাটির হাট। ছিন্নমস্তা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণেই এই জোড় মন্দির কিন্তু অবস্থিত। এরপরে আসে রাধা গোবিন্দ মন্দির। 1719 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের এই একরত্ন বিশিষ্ট রাধা গোবিন্দ মন্দিরটি মহারাজ গোপাল সিংহের আমলে তার পুত্র কৃষ্ণ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। বর্গাকার ভিত্তি পিঠের ওপরে মন্দিরের ঢালু ছাদের কেন্দ্রস্থলে একমাত্র শিখরটি অবস্থিত। মন্দিরের দক্ষিণে একটি পোড়ামাটির হাট, উত্তরে চতুষ্কোণা পুষ্করিণী ও ইন্দিরা অবস্থিত। এরপরে সবচেয়ে দ্রষ্টব্য যে স্থান সেটি হচ্ছে রাধা মাধব মন্দির। এই রাধা মাধব মন্দির মহারাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মাকড়া পাথরের কারুকার্য বা ভাস্কর্যগুলিতে কৃষ্ণলীলা, পুরাণ কাহিনী, সমসাময়িক সমাজ জীবনের ঘটনা বিবরণ করা হয়েছে। এরপরে আসে লাল বাঁধ। বিষ্ণুপুরে যে 7টি বাঁধ রয়েছে তার মধ্যে লাল বাঁধ অন্যতম। এই বাঁধের জলকে যে শুধু পানি হিসাবে ব্যবহার করা হতো তা নয়, এই কৃষিকার্যের ক্ষেত্রেও এই জল সিঞ্চন করা হতো। সর্বোপরি এই বাঁধটি বিষ্ণুপুর নগরীর উচ্চস্থানে থাকার ফলে প্রচুর পরীক্ষাগুলিতে জল সরবরাহ হতো। লাল বাঁধকে ঘিরে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কাল নর্তকী লালবাইয়ের নাম জড়িয়ে আছে। কথিত আছে, লালাবাইয়ের প্রবল আসক্তির কারণে দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের স্ত্রীর পরামর্শে সৈন্য দ্বারা শিশুপত্র সহ লালবাইকে ডুবিয়ে মারা হয়েছিল। তাই নামকরণ হয়েছে কুলদেবতা লালাজিউয়ের নামে লালবাঁধ নাম হয়েছে। তবে এই ধারণা কিন্তু অনেকেই মন্দিরের ধাঁচগুলো একই টাইপের না? দেখো, শ্যামরাই মন্দির টেরাকোটার কারুকার্যে অবস্থিত এবং অপূর্ব সুশোভিত বিষ্ণুপুরের 1643 খ্রিস্টাব্দে বাংলা 1050 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন এই শ্যামরাই বা পাঁচচূড়া মন্দির। 5টি শিখর এই মন্দিরে দেখা যায়। মন্দিরের গাত্রে অসংখ্য টেরাকোটার কাজ, রামায়ণ, মহাভারতের কৃষ্ণলীলা বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। টেরাকোটাতে যা আছে যা পর্যটককে চমকে দেবে। চমকে যান গবেষক অময় কুমার বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই হয়তো তার বাঁকুড়া জেলার পুরাকীর্তি গ্রন্থে তিনি লিখেছেন, টেরাকোটা অলঙ্করণের উৎকর্ষ ও অজস্রতায় মন্দিরটি বহু সংস্কৃতির এক মহামূল্যবান সম্পদ। শুধুমাত্র ঢালু ছাদ, চূড়া শীর্ষগুলি ছাড়া বাইরে ভেতরে দেওয়ালে কোনো অংশ এত সুন্দর নয়। এছাড়াও আছে জোড়বাংলো মন্দির, মৃন্ময়ী মন্দির, রামশ্যাম মন্দির,
রাধা লালজিউ, পাথরের দরজা, গড় দরজা, পাথরের রথ, মদনমোহন মন্দির, ষাঁড়েশ্বর, মল্লেশ্বর এবং কৃষ্ণগঞ্জ রাধালাল জিউ মন্দির। এইরকম শত শত মন্দির নিয়েই এই কিন্তু আমাদের বিষ্ণুপুর। তো যারা বিষ্ণুপুর যেতে চাইছেন তারা অবশ্যই একদিনের ট্যুরে বেরিয়ে পড়তে পারেন, এবং আমি কথা দিচ্ছি এই ট্যুর আপনাদেরকে একদম কিন্তু হতাশ করবে না। তাই ইতিহাস যারা ভালোবাসেন, ইতিহাসকে নিয়ে যারা পড়তে ভালোবাসেন, জানতে ভালোবাসেন, তাদের জন্য এক দারুণ ডেস্টিনেশন হচ্ছে এই বিষ্ণুপুর। যারা বিষ্ণুপুরে গিয়ে থাকতে চান তাদের জন্য বিভিন্ন পান্থনিবাস বা হোটেল বা বিভিন্ন রকমের ছোট বড় হোটেল আপনি পেয়ে যাবেন। তার সমস্ত ডেসক্রিপশন আমি আমার লিঙ্ক বক্সে দিয়ে দেবো। আপনারা দরকার হলে ফোন করে নিয়ে অবশ্যই সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো কেমন লাগলো আমার এই ভিডিও? আশা করি আপনাদের খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনার মতামত। আপনার মতামত আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফিরে আসি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।
মন্দির সব রাখা আছে। এবং একটা সময় মন্দিরের কারুকার্য কত সুন্দর ছিল, হ্যাঁ? মদন মোহন মন্দির। জল আছে।